আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশে এবং প্রবাসী আমার কৃষি প্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। পবিত্র ঈদুল আজহা সবেমাত্র গত হলো, তবু ঈদ মোবারক। তো অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি, অনেক ধরনের প্রশ্ন করছেন, মোবাইল করছেন, মেসেজ দিচ্ছেন, বিভিন্ন ভিডিও পাঠাচ্ছেন, হ্যাঁ, এবং বিভিন্ন কথা আর কি কৃষি নিয়ে। তো আসলে এই বিষয়ে অনেক কথা আসলে আমাদের জানার, বলার বা বোঝার রয়েছে আমাদের। আমরা কিন্তু কৃষি নিয়ে অনেক সতর্ক হয়েছি, সচেতন হয়েছি, কারণ আমাদের দেশ কৃষিবান্ধব দেশ, কিন্তু কৃষির কোনো জবাব দিতে নেই কোনো আইন, নেই কোনো নীতিমালা, নেই কোনো আইনের প্রয়োগ। শুধু দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার এবং কৃষি ধ্বংসের মূল হোতা যারা খুবই ভালো বল তবিতে থাকছে, বিভিন্ন কারণে কিন্তু কৃষিতে যে একটা অরাজকতা সেটা কিন্তু চলছে, আমরা দেখে আসছি। আর বিশেষ করে করোনাকালীন সময় যে কৃষির যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া যে আমাদের দেশে, সোশ্যাল মিডিয়া আসাতে আমার মনে হয় মানুষ একটা বিশাল ব্যবসা খুলে বসেছে, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব বা অন্যান্য পেজ খুলে আর কি। তো সব মিডিয়া আর কি কৃষিটা কেমন আছে সেটা নিয়ে একটু কথা বলতেছি আপনাদের সাথে। যাই দর্শক, প্রথমেই শুরু করি আসিয়ে আমাদের দেশে বর্তমান জেনারেশন অতীতকে যদি একটু খাটাখাটি করে অতীতকে নিয়ে যদি ভেবে থাকি, অতীতকে নিয়ে যদি বলতেই চাই, তাহলে আমরা কিন্তু নিঃসন্দেহে কিছু ফলের নাম নিতে পারি: তিন, মিয়াজাকি, নারিকেল, সৌদি খেজুর, টার্কি মুরগি, ইত্যাদি ইত্যাদি ফল, যেগুলো নিয়ে আমরা অধিক প্রচার হয়েছে। সেই যে প্রচারটা আসলে আমাদের জন্য অপপ্রচার হয়েছে, মানে অতি প্রচারে প্রসার, কিন্তু এটা অতি প্রচারে প্রসার হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে ব্যাপকভাবে আমাদের কৃষি, ক্ষতি হয়েছে আমাদের অনেক কৃষি উদ্যোক্তার, এবং সুবিধা নিয়েছে কিছু মিডিয়া ব্যক্তিত্ব, যাদেরকে বলা হয়। যেমন ইতিপূর্বে আমরা যদি মিয়াজাকি যে আমটা হয়েছে, আজকে আমি একটা বাগানে গিয়ে দেখলাম একজন শিল্পপতি মানুষ, আমাদের নাটোরে, আমাদের সম্মানিত বড় ভাই, উনি তার মিয়াজাকি বাগানের কিছু মানে বেশ বাগানে মোটামুটি বেশ কিছু গাছ তার রয়েছে, তো সে কেটে ফেলবে। তো তার কারণ হলো সে মিয়াজাকি আমটা দেখতে কালার টালার মোটামুটি ভালো, কিছুটা গাছ রয়েছে ছায়ার মাঝে, যেটা কালার আসে না, কিন্তু তার কাছে টেস্টফুল নয়। তো সে চায় যে মূলত সে শখে বাগান করুক। তো তাকে আমি গাছটা আসলে কাটতে দিই নাই। আজকে তার বাগান ভিজিটে গিয়েছিলাম, পাশাপাশি অনেকগুলো আমি ড্রাগন বাগান ভিজিটে গিয়েছিলাম। সেই ড্রাগন বাগানে আমি গিয়ে দেখলাম আসলে ন্যাশনাল ড্রাগন তারা শুরুতে উৎপাদন শুরু করেছিল এবং মার্কেটে হারভেস্ট করছিল, সোশ্যাল মিডিয়ায় তারাও অ্যাড দিয়েছিল। তো ইদানিং তারপরে আমি ফেসবুকে কোনো অ্যাড পাই না। তো তার প্রেক্ষিতে কিন্তু আমি তার বাগানে কিন্তু সন্দেহমূলক আমি গেলাম দেখতে, এবং আমার যে অনুমান ছিল সেই অনুমানটা সঠিক হয়েছে। অর্থাৎ সে ভদ্রলোক আগে টনিক দিত না, এই জন্য সে বারবার পোস্ট করতো, যে ন্যাশনাল ড্রাগনের জন্য বারবার পোস্ট করতো, এবং মানুষ, আমিও অনেক ক্রেতা দিয়েছি তাকে, প্রায় 300 টাকা, 280 টাকা বা 320 টাকা কেজি সে বিক্রি করেছে। পরবর্তী সে সোশ্যাল মিডিয়া যখন অ্যাড দেয় না, আমার যে অনুমানটা ছিল সে গিয়ে দেখি সত্য কথা, সে একজন ভালো মানুষ, আমার খুব কাছের স্নেহের, অথচ সে কিন্তু বাগানে টনিক মারছে। আমাকে বলে যে, বাবা আসলে বিষয়টা কি, এই টনিকের দৌড়াতে আমরা নিরাপদ ফল ড্রাগন উৎপাদন করে আসলে ব্যর্থ হচ্ছি, যেখানে আমিও টনিক দেওয়া শুরু করেছি। তো দর্শক, এই টনিকের বিপক্ষে কথা বলে আসলে কিছু করার নেই, কারণ এটা তো সরকারের দেখার নেই, খাদ্য অধিদপ্তরের দেখার নেই, ভোক্তা অধিকারের দেখার কিছু নেই, কৃষি বিভাগের দেখার কিছু নেই, বরং এরা তো সবাই মুসাফগিরি করে এগুলোর পক্ষেই কথা বলে, যে কারণে কিন্তু আমাদের দেশের মানুষ বারবার কিন্তু বিভিন্নভাবে যে নিরাপদ খাদ্য থেকে বঞ্চিত হচ্ছি, নিরাপদ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছি আমরা। এই আমাদের দেশের কিন্তু আইন বা যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু অসাবধানতা বা এগুলো নিয়ে কোনো বিচার বিশ্লেষণ বিবেচনা নেই। তো শুধু ড্রাগনে কিন্তু টনিক দেওয়া হচ্ছে সেটা না, এখন টনিক কিন্তু ভ্যারাইটিস টনিক আসছে প্রিয় দর্শক, এটা আমি বলার জন্যই মূলত মিডিয়াতে এসেছি। এই ড্রাগনের আমরা যেমন লাল সবুজ বলা হয়, তার কিন্তু লাল সবুজ না, পুরো ড্রাগনটাকে কিন্তু তারা অতিরিক্ত মাত্রা লাল করা হচ্ছে। ন্যাচারাল যে লাল কালার সেটার চাইতে কিন্তু অতিমাত্রা বেশি ব্রাইট কালার হয়ে যাচ্ছে, লাইট। তো সেটাও কিন্তু টনিক দেওয়া ফল, পুরোটাই লাল। তো আমরা মনে করি তাহলে এটা তো লাল, তাহলে এটা নিশ্চয়ই টনিক মানে, এটা কিন্তু আপনি কাটলে বুঝতে পারবেন চামড়া কিন্তু ঠিকই মোটা, এবং কালারও কিন্তু অতি গাঢ় ঘন কালার। এই আসলে টনিক যে দুই প্রকার হয়ে গেছে, মানে ইতিপূর্বে আমার সঙ্গে তর্ক হয়েছিল সেই ইন্ডিয়ার সেই কুলাঙ্গার ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল, যে আসলে লাল সবুজ থাকবে না, সে কিন্তু আসলে এটার পরীক্ষা গবেষণা নিয়ে এসেছে। তো আমাদের দেশের টাকা তো বিদেশে এইভাবেই পাচার হচ্ছে। তারপরে দেখেন আসলে আমাদের দেশের সরকারের পর্যায়ে কোনো রকম কোনো গবেষণা নেই, আমাদের যে জাতগুলো আমাদের দেশে রয়েছে। আরেকটা বিষয় আমি কথা বলি, দেখেন বিশাল বিশাল মিডিয়া ব্যক্তিত্বকে বাগানে নিয়ে আসা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে, মিডিয়াতে প্রচার করা হচ্ছে, এবং তারা কিন্তু প্রচারণা ব্যাপক সাড়া পাচ্ছে না। অথচ ছোটোখাটো মিডিয়াতে কিন্তু প্রচার হয়েছে, ব্যাপক সাড়া পাচ্ছে। বিশেষ করে আঙ্গুরের কথা যদি আমি বলি, আমাদের দেশে
দর্শক, আসলে আঙ্গুর চাষ অত্যন্ত মজার চাষ এবং আঙ্গুর চাষ আমাদের দেশে হচ্ছে এবং সফলভাবে হচ্ছে এবং খুব টেস্টফুল হচ্ছে এবং এটাতে কিন্তু জিবরেলিক অ্যাসিড দিয়ে হচ্ছে। জিবরেলিক অ্যাসিড দিয়ে যেমন টেস্টি হচ্ছে, পাশাপাশি এটা কিন্তু সিডলেস হচ্ছে এবং যথেষ্ট মজার। এটা আমাদের দেশের একটা ব্যাপক সফলতা থাকে। তো এখানে কিন্তু সরকারের একটু গবেষণার দরকার রয়েছে, কারণ এই আঙ্গুরটা কিন্তু ফ্রিজিং থাকছে না, কোল্ড স্টোরেজ থাকছে না। যারা দোকানদার তারা কিন্তু রেখে বিক্রি করতে পারছে না, অর্থাৎ পচনশীল, পচে যাচ্ছে। অথচ বিদেশি আঙ্গুর আমাদের দেশে যেগুলো ইম্পোর্ট হচ্ছে সেগুলো কিন্তু কোল্ড স্টোরে থাকছে। কোল্ড স্টোরে দীর্ঘদিন পর বের করে সেখান থেকে ব্যবসায়ীরা ক্রয় করছে এবং বিভিন্ন ফলের দোকানে কিন্তু সেটা হরামাসা বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের দেশের আঙ্গুর কিন্তু যারা চাষ করছেন, আমাকে অনেকে বলছেন আপনার পনেট হাউস আছে, আপনি কেন করছেন না চাষ। বিষয়টা নিয়ে আসলে কথা বলি না, অনেকদিন হলো আমি এরকম কৃষি নিয়ে আসলে ব্যাপক কথা বলতে চাই না। কিন্তু দর্শক, যে কথাটা না বললেই নয়, সেটা আসলে যে কৃষির যে আঙ্গুর, যে আমাদের দেশের যে আঙ্গুরটা হচ্ছে, আঙ্গুরটা নিয়ে ভাবার দরকার বিদেশরা কীভাবে প্রিজারভেটিভ দিয়ে বা যে কোনোভাবে এটাকে কোল্ড স্টোরেজ করে সংরক্ষণ করছে। পরবর্তী লং টাইম ডিউরেশনটা অনেক লং হচ্ছে, পরবর্তীতে থাকছে। মার্কেটে যারা বিক্রি করছে তারা দীর্ঘমেয়াদী রেখে কিন্তু বিক্রি করতে পারছে। কিন্তু আমাদের দেশে যে আঙ্গুরটা হচ্ছে, এটা কিন্তু বিচি থাক বা না থাক, দেশে হচ্ছে, এটা একটা সাধুবাদ জানায়, কিন্তু এটা কিন্তু সংরক্ষণ হচ্ছে না, সংরক্ষণ করে রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, পচনশীল, পচে যাচ্ছে। এবং এই জন্য দেখেন বিভিন্ন মিডিয়াতে যে শুধু ফল ধরানোরই বিজ্ঞাপন হচ্ছে, সেলের কোনো বিজ্ঞাপন নেই। আজকে ড্রাগনের বাগানের ক্ষেত্রে দেখেন, ড্রাগন লক্ষ লক্ষ টন ড্রাগন উৎপাদন হচ্ছে, অথচ ড্রাগনের কিন্তু কোনো বাগানের যে লক্ষ লক্ষ টন উৎপাদন হচ্ছে এর কোনো বিজ্ঞাপন নেই। তার কারণ কি? তারা অবৈধ টনিক ব্যবহার করছে বা জিবরেলিক অ্যাসিড ব্যবহার করছে। আঙ্গুর এই যে ব্যাপক প্রচারণ হচ্ছে মূলত চারা বিক্রির জন্য, কিন্তু এই আঙ্গুর কমার্শিয়ালি যদি চাষ করেন আপনারা সেল করতে কিন্তু আপনার বাগান থেকেই সেল করতে হবে, অনলাইনে সেল করতে পারবেন না। আমার অবজারভেশনটা আপনার সাথে শেয়ার করছি। হয়তো বলবেন সেলিম রেজা হয়তো সবসময় নেতিবাচক কথা বলে, আমি বাস্তব যেটা, আমি ফ্যাক্ট যেটা দেখেছি, আমি বেশ কিছু কয়েক কেজি আঙ্গুর আমি ফ্রিজে রেখেছি, কোল্ড স্টোরে রেখে দেখেছি, আমাদের দেশে আঙ্গুরটা থাকে না। এটা নিয়ে সরকারকে এগিয়ে আসা দরকার। আমাদের দেশে হচ্ছে ভালো, ভবিষ্যতেও হবে। আমাদের পার্সিমনের চারা ব্যাপক বিক্রি হয়েছে, পার্সিমনের রেজাল্ট আর পর্যন্ত আমাদের দেশে হয় নাই, হয়তো অত ভবিষ্যতে হয়তো হবে। সেই যেটা বললাম সৌদি খেজুর নিয়ে, এই যে বিভিন্ন মিয়াজাকে আম, পৃথিবীর বিখ্যাত দামি আম মানুষের ঘরে ঘরে, এই যে মিথ্যাচার, যে প্রকাণ্ড ছড়িয়ে দেশের মানুষের ক্ষতি করেছে, উদ্যোক্তাদের ক্ষতি করেছে, শৌখিন চাষিদের ক্ষতি করেছে, দেশে হাজার হাজার হেক্টর জমি ক্ষতি করেছে, এদেরকে কিন্তু কোনো বিচারে আনা হলো না। প্রিয় দর্শক, যে আঙ্গুরের কথা বলছিল, এই আঙ্গুরটা কিন্তু নিয়ে গবেষণা দরকার, কোন ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ দিলে স্বাস্থ্যসম্মত হবে এবং এটাকে দীর্ঘমেয়াদী রেখে বাজারে বিক্রি করা সম্ভব হবে। আর এখন এই যাবত যে আঙ্গুরের যে বিজ্ঞাপনগুলো আসছে মূলত চারা বেচার জন্য, এটা কিন্তু আমি 100% বলছি। যেহেতু এখন সবাই চারা রোপণ হয়ে গেছে, সবার চারা সেল হয়ে গেছে, এখন আমাকে আর কি যারা আঙ্গুর চাষি, আঙ্গুর চাষ করেছেন, চারা বিক্রি করেছেন, তারা হয়তো এই মুহূর্তে আমাকে দোষ দিবেন না। এই ভিডিওটা হয়তো আমি আরও যদি 10 দিন 1 মাস আগে ছাড়তাম, তাহলে হয়তো তাদের চারা বিক্রির প্রবণতা কমে আসতো। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। এই ধরনের আরেকটা জিনিস, আমাদের দেশে যেহেতু শীত আর নেই, গরম পড়ছে, আমি ইতিপূর্বে বলেছি অনেকগুলো ভিডিওতে, আপনারা সতর্ক থাকবেন এবং সরকারকে অনুরোধ করবো এবং ব্যক্তিগত উদ্যোগে আমাদের মতো যারা বেসরকারিভাবে আমরা খামারি করি, খামার কাজ করছি, কৃষিকাজ করছি, আমাদের উচিত বিভিন্ন খরা সহিষ্ণু জাত, অর্থাৎ আমরা এই যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য বা আমাদের এশিয়ার মধ্যে যে সমস্ত দেশ থেকে আমরা বিভিন্ন সায়ন বা গাছ জাত কালেক্ট করছি, এটা না, অত্যন্ত খরা প্রবণ যে সমস্ত সৌদি আরব থেকে শুরু করে যে সমস্ত দেশে মানে তীব্র খরা, তাপদাহ এবং অতি খরা যে ফসলগুলো হয়, সেই ফসলগুলো আমাদের দেশে চাষ করা দরকার। অর্থাৎ খরা সহিষ্ণুতা আমাদের দেশে যদি না আনি, খরা সহ্য করতে পারি এরকম জাত যদি আমাদের দেশে না আনি, আমাদের দেশে কিন্তু আগামীতে অনেক জাত বিলুপ্ত হয়ে যাবে। সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক, অনেক কথা থাকলে আমার সাথে শেয়ার করবেন, প্রশ্ন করবেন, কমেন্টস করবেন। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবেন। আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।